বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মানি হাইস্টের প্রফেসরের প্ল্যানিং দেখেছো, কিন্তু আজ আমি যে মানুষের গল্প বলতে যাচ্ছি তার পরিকল্পনা শুনলে তোমরা হয়তো প্রফেসরকেও ভুলে যাবে। কারণ সে ছিল না কোনো চোর, না কোনো গ্যাংস্টার। সে ছিল একদম সাধারণ একজন কলেজ শিক্ষক। তবুও সে এমন একটি মাস্টার প্ল্যান তৈরি করেছিল নিজের স্ত্রীকে জেল থেকে মুক্ত করার জন্য, যেখানে পুলিশ, ডাক্তার আর পুরো সিস্টেমেই অজান্তে তার প্ল্যান অনুযায়ী চলতে বাধ্য হয়েছিল। সে ভুয়া রিপোর্ট তৈরি করেছিল, ফোন লাইন কেটে দিয়েছিল, পুলিশকে ভুল পথে চালিত করেছিল। তার প্রতিটি চাল ছিল দাবার গুটির মতো নিখুঁত, কারণ তার কাছে এটা কোনো চুরি ছিল না, এটা ছিল ভালোবাসার শেষ লড়াই। গল্পের শুরু হয় এক অন্ধকার নীরব রাতে। একজন কলেজ শিক্ষক, জন ব্রেনান, দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে। তার মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। গাড়ির পিছনের সিটে পড়ে আছে এক আহত মানুষ, একজন ডিলার, যিনি একটি সংঘর্ষে আহত হয়েছে। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ শিক্ষক কত দূর যেতে পারে তার স্ত্রীকে জেল থেকে বের করে আনতে? এই প্রশ্নের উত্তর তুমি বুঝতে পারবে তার অসাধারণ পরিকল্পনার পুরো গল্প শোনার পর। এমনকি পুলিশও অবাক হয়ে গিয়েছিল যখন তারা এই প্ল্যানের ব্যাপারে জানতে পারে। গল্পটা আমাদের নিয়ে যায় 3 বছর আগের সময়। তখন জন খুব শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল তার সুন্দর বাড়িতে, স্ত্রী লারা এবং ছোট ছেলে লুকের সাথে। তাদের জীবন ছিল সাধারণ কিন্তু সুখী। তবে একটি সমস্যা ছিল, লারা ডায়াবেটিসে ভুগছিল। তাই প্রতিদিন সকালে লারা নিয়ম করে তার ইনসুলিন ইঞ্জেকশন নিত। কিন্তু একদিন জন হঠাৎ করে তার জ্যাকেটে ছোট্ট একটি রক্তের দাগ লক্ষ্য করে। লারা তাড়াতাড়ি সেটি ধোয়ার জন্য সিল্কের কাছে ছুটে যায়, কিন্তু কিছু বোঝার আগেই হঠাৎ দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। কোনো প্রশ্ন না করেই তারা লারাকে গ্রেপ্তার করে একটি খুনের অভিযোগে। এরপর আদালতে বিচার হয় আর লারাকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, এমন কোনো শক্ত প্রমাণ ছিল না যা এই কেসটি নতুন করে তদন্ত করতে বাধ্য করতে পারে। বরং প্রতিটি প্রমাণই লারার বিরুদ্ধে যাচ্ছিল। তার অফিসের একজন সহকর্মী তাকে ঘটনাস্থল হতে বের হতে দেখেছিল। তার জ্যাকেটে রক্তের দাগ পাওয়া গিয়েছিল। এমনকি যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল তাতেও তার আঙ্গুলের ছাপ পাওয়া যায়। সবকিছু দেখে আইনজীবী জনকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই কেস থেকে বের হওয়া প্রায় অসম্ভব। সবকিছু শোনার পর জন চুপ করে থাকেনি। সে দৃঢ় কণ্ঠে বলেছিল, যাই হোক না কেন সে তার স্ত্রীকে জেল থেকে বের করে আনবেই। এরপর সে লারার সঙ্গে দেখা করতে যায় এবং আইনজীবীর বলা সব কথা তাকে জানায়। জনের চোখে তখন জল ভরে ওঠে, আর তাকে দেখেই লারা সব বুঝে যায়, কোনো কথা ছাড়াই। তার মুখে ভেসে ওঠে হতাশা। সে কাঁদতে শুরু করে, যেন তার ভেতরের শেষ আশাটুকুও নিভে গেছে। কিন্তু মনে হচ্ছিল ভাগ্য যেন জনকে আরও পরীক্ষা নিতে চাইছে। সে রাতেই খবর আসে হঠাৎ করে লারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে জন সেখানে ছুটে যায়, কিন্তু হাসপাতালের স্টাফরা তাকে লারার সঙ্গে দেখা করতে দেয় না। জন ডাক্তার আর পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ তর্ক করে। অবশেষে অল্প সময়ের জন্য তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়। জন যখন ভেতরে ঢোকে, সে দেখে লারা বিছানার সাথে হাতকড়া দিয়ে বাঁধা, তার কবজিতে ব্যান্ডেজ পেঁচানো। এক নজর দেখেই জন সব বুঝে যায়। লারা হয়তো তার জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল। সেই মুহূর্তে জনের ভেতর যেন সবকিছু ভেঙে পড়ে। সে চুপচাপ নিজেকে একটা প্রতিশ্রুতি দেয়, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও সে লারাকে এই জায়গা থেকে বের করে আনবেই। এরপর থেকে শুরু হয় তার প্রস্তুতি। জন জেল থেকে পালানোর উপর লেখা প্রতিটি বই পড়তে শুরু করে। ছোট বড় যে কোনো তথ্য যা তার কাজে লাগতে পারে সব সংগ্রহ করতে থাকে। এরপর সে দেখা করতে যায় ডেমন নামের এক ব্যক্তির সাথে, যে জীবনে 7বার জেল থেকে পালিয়েছে। ডেমন তাকে বলে, যদি সত্যিই পালাতে চাও তাহলে তোমার নিজের চিন্তাধারা পুরো বদলাতে হবে। জেলের প্রতিদিনের রুটিনের মধ্যেই খুঁজে বের করতে হবে ছোট ছোট ফাঁক, যেখান দিয়ে পুরো সিস্টেম ভেঙে ফেলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগেই ঠিক করে রাখতে হবে কোথায় যাবে। এমন একটি জায়গা যেখানে খুব কম মানুষ যায়, যেখানে কোনো পর্যটক নেই এবং যেটা বাস, ট্রেন বা এয়ারপোর্ট থেকে অনেক দূরে। কারণ সিস্টেম ভাঙার পর খোঁজ শুরু হয় প্রথমেই এসব জায়গা থেকে।
এছাড়া দরকার হবে এমন একটি নিখুঁত ভুয়া ডকুমেন্ট যা কেউ সহজে ধরতে পারবে না। তাকে চুপচাপ অন্য এক স্টেটে চলে যেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব টাকা রাখতে হবে নগদে, কারণ কোনো ডিজিটাল ট্রানজ্যাকশন তার অবস্থান ফাঁস করে দিতে পারে। এর মানে কমপক্ষে 5 বছর চলার মতো ক্যাশ দরকার। এই সময়ের মধ্যে কেসটাও ঠান্ডা হয়ে যাবে আর খোঁজার চাপও কমে আসবে। কিন্তু পুরো প্ল্যানের সবচেয়ে কঠিন অংশ ছিল পিটসবার্গের ব্রিজগুলো পার হওয়া, কারণ কোনো বড় নিরাপত্তা সতর্কতা এলে মাত্র 15 মিনিটের মধ্যেই পুরো শহর সিল করে ফেলা হয়। এর পাশাপাশি তাকে চিরতরে দূরে থাকতে হবে নিজের বাবা মা আর বন্ধুদের থেকে। আর যদি কখনো পরিস্থিতি বাধ্য করে, তাহলে নিজের প্রাণ বাঁচাতে কাউকে মেরেও ফেলতে হতে পারে। সবকিছু শোনার পর জন বাড়িতে ফিরে আসে এবং প্রতিটি ধাপ হিসাব করতে শুরু করে। সে পুরো একটি দেয়াল ভরে ফেলে ম্যাপে আর ছবিতে। যখনই সে লারার সাথে দেখা করতে যায়, সে খুব খেয়াল করে চারপাশের প্রতিটি ছোটখাটো বিষয়। সে লক্ষ্য করে লিফটের ছাদে একটা ফাঁক আছে, উল্টো পাশে কিছু কর্মী লিকেজ ঠিক করছে, প্রতিদিন কোন ট্রাকটা এখানে এসে দাঁড়ায় সেটাও সে খেয়াল করে। জন এতটাই ডুবে যায় এই প্ল্যানে যে কলেজ ক্লাস নেওয়ার সময়ও চুপিসারে ল্যাপটপে এসব তথ্য চেক করত। অবশেষে সে সিদ্ধান্ত নেয় নিজের বাড়ি বিক্রি করবে, কারণ এই প্ল্যান বাস্তবায়নের জন্য তার অনেক টাকা দরকার। এখন দরকার ভুয়া ডকুমেন্ট। সেজন্য সে শহরের এক বিপজ্জনক এলাকায় যাওয়া শুরু করে। সেখানে এক লোকাল ডিলারের কাছ থেকে অক্সি কন্টেন্ট কিনতে থাকে এবং ধীরে ধীরে জানতে চায় কোথায় পাওয়া যাবে ভুয়া পাসপোর্ট বানানোর লোক। অনেক চেষ্টা করার পর অবশেষে সে একজনকে খুঁজে পায়। লোকটি তাকে বলে একটি বারে যেতে এবং সেখানে একটি নির্দিষ্ট ডিলারের সাথে দেখা করতে। কিন্তু জন প্রতারিত হয়। সে সেখানে পৌঁছানোর সাথে সাথেই একদল গুন্ডা তাকে আক্রমণ করে এবং তার সব টাকা নিয়ে নেয়। একই বারে বসে থাকা মাইক নামের একজন লোক পুরো ঘটনাটি দেখছিল। কয়েকদিন পর জন আবার নিজ এলাকায় ফিরে আসে, কিন্তু এবার পরিস্থিতি আরো খারাপ হয়। কিছু বাইক তাকে তাড়া করতে শুরু করে। কোনো মতে সে নিজের বাড়িতে এসে পৌঁছাতে সক্ষম হয়। ঠিক তখনই দরজায় বেল বাজে। জন দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে মাইক। মাইক বলে, আমি তোমার জন্য ভুয়া পাসপোর্টের ব্যবস্থা করতে পারি। জন তাকে কিছু ছবি আর অগ্রিম টাকা দিয়ে দেয়। তারপর কঠিন কণ্ঠে বলে সে যেন আর কখনো তার বাড়িতে না আসে। পাসপোর্ট সে অন্য জায়গা থেকে নিয়ে নেবে। মাইক রাজি হয়, কিন্তু যাওয়ার আগে সে একটি সতর্কবার্তা দেয়। সে যদি সময় মতো না আসে, তাহলে জন যেন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জন তার প্ল্যানের পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে শুরু করে। সে একটি দোকান থেকে একটি বিশেষ ডিভাইস কিনে এবং দোকানদারের কাছ থেকে সেটি ব্যবহার করা শিখে নেয়। পরের দিন সে মাইকের দেওয়া লোকেশনে পৌঁছে পাসপোর্ট নেওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে বুঝতে পারে মাইক দেরি করছে, তবুও সে সেখান থেকে যায় না। সে অপেক্ষা করতেই থাকে। কিছুক্ষণ পর একটি গাড়ি পাশ দিয়ে চলে যায় আর ঠিক তারপরে মাইক এসে পৌঁছায়। মাইক রাগান্বিত কণ্ঠে বলে, তুমি এখনো এখানে বসে আছো? যে গাড়িটা একটু আগে চলে গেল সেটা ছিল পুলিশের। তারপর সে জনকে ভুয়া ডকুমেন্টগুলো দেয় আর বলে, জন, তুমি এই প্ল্যান নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে গেছো যে একদিন এই আসক্তি তোমাকে বড় ভুল করতে বাধ্য করবে। এরপর দেখা যায় জন একটি বাম্প কি বানানো শিখছে। এটি এমন একটি চাবি যা দিয়ে প্রায় যে কোনো লক খোলা যায়। অনলাইনে টিউটোরিয়াল দেখে সে নিজেই চাবি তৈরি করে। সে ঠিক করে পরের বার জেলে গেলে এটি ব্যবহার করবে। যেদিন সে জেলে যায়, সে তার অন্যান্য চাবির সাথে এই বাম্প কিটিও মেটাল ডিটেক্টর ট্রেতে রেখে দেয়। মেটাল ডিটেক্টর পার হওয়ার সময় জন খুব চুপিসারে এই বাম্প কি তুলে নেয় যাতে অফিসারের চোখে না পড়ে। হাঁটার সময় সে ইচ্ছাকৃতভাবে সবার পেছনে থাকে। একটা সুযোগ পেতেই সে লিফটের লকে চাবি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চাবিটা ভেঙে যায় আর তার অর্ধেক অংশ লকের ভেতরেই আটকে থাকে। এক মুহূর্ত দেরি না করে জন তার নিজের হাতে থাকা বাকি অংশটা ফেলে দেয় এবং এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই এক পুলিশ অফিসার এসে ভাঙ্গা চাবিটা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সব ভিজিটরদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জনের পালা এলে সে খুব বুদ্ধি করে সিকিউরিটি ফুটেজের দিকে তাকিয়ে বলে, এই ক্লিপে আমি তো নেই, এটা তো একজন লম্বা মানুষ।
আমি তো তার পেছনে দাঁড়িয়েছিলাম। এই কথা শুনে অফিসারের সন্দেহ হয়, কিন্তু শুধু সন্দেহের ওপর ভিত্তি করে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না। তাই তারা জনকে ছেড়ে দেয়। কিন্তু জেল গেট থেকে বের হওয়ার সাথে সাথেই জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিটেকটিভ কুইনান এটা লক্ষ্য করে, আর তখন থেকেই জনের ওপর তার সন্দেহ আরো বেড়ে যায়। সেই মুহূর্ত থেকে কুইনান গোপনে জনকে নজরদারিতে রাখতে শুরু করে, কিন্তু জন এসবের কিছুই বুঝতে পারে না। এদিকে জন ধীরে ধীরে নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে থাকে। তার ভাই যখন এই দেখা করতে আসে, জন চুপচাপ থাকে। তার ভেতরের চাপ আর ভয় লুকিয়ে রাখে, যাতে কেউ বুঝতে না পারে সে কি পরিকল্পনা করছে। একদিন বিকেলে জন তার ছেলে লুককে নিয়ে পার্কে যায়। সেখানে লুকের বন্ধু ক্যারির মা তাকে ক্যারির জন্মদিনে আমন্ত্রণ জানায়, কিন্তু জনের মন তখন অন্য কোথাও। সে পুরোপুরি ডুবে আছে তার পালানোর পরিকল্পনায়। ঠিক এই সময় সে জেলের বাহিরে একটি নতুন মেডিকেল ভ্যান আসতে দেখে, আর সেই মুহূর্তেই তার মাথায় একটি অসাধারণ আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় এই মেডিকেল ভ্যান ব্যবহার করেই সে তার প্ল্যান বাস্তবায়ন করবে। সে খুব মনোযোগ দিয়ে লারার ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করে। কয়েকদিন পর সেই মেডিকেল ভ্যানটি ফলো করে এবং এর আসা যাওয়ার সঠিক সময় নোট করে। এছাড়া ইন্টারনেট থেকে সে শিখে নেয় কিভাবে একটি টেনিস বল ব্যবহার করে গাড়ির লক খোলা যায়। পরের দিন একই পদ্ধতি ব্যবহার করে মেডিকেল ভ্যানের দরজা খুলে ফেলে। ভেতরে ঢুকে সে লারার মেডিকেল রিপোর্টগুলোর ছবি তুলে নেয়। এরপর সে একটি ভুয়া রিপোর্ট তৈরি করে, যেখানে দেখানো হয় লারার শারীরিক অবস্থা খুবই গুরুতর। কয়েকদিন পর জন যখন লারার সাথে দেখা করতে যায়, লারা তাকে এক ভয়ঙ্কর খবর দেয়। মাত্র 3 দিনের মধ্যে আরো কঠোর নিরাপত্তার জেলে তাকে ট্রান্সফার করা হবে। এই কথা শুনে জনের মনে হয় তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এখন তার হাতে সময় আছে মাত্র 3 দিন। সবচেয়ে বড় সমস্যা হলো তার বাড়িটা এখনো বিক্রি হয়নি, আর পালানোর জন্য প্রয়োজনীয় টাকাও তার কাছে নেই। অবশেষে জন নিজের ডিভাইসটি নিয়ে একটি ব্যাংক ডাকাতি করতে বের হয়, কিন্তু ব্যাংকের সামনে পৌঁছানোর পরও সে সেটা করতে পারে না। তার হাত পা কাঁপতে থাকে, সাহস জোগাড় করতে পারে না। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে সে আবার লারার সাথে দেখা করে এবং বলে সে তার ট্রান্সফারের বিরুদ্ধে আপিল করবে। এটা শুনে লারা রেগে যায়, কারণ জন এখনো বাস্তবতাকে মেনে নিতে পারছে না। লারা বলে, তুমি একটা স্বপ্নে বেঁচে আছো জন। তুমি ভাবছো আমি এখান থেকে বের হতে পারবো, কিন্তু সত্যি হলো এটা কখনোই সম্ভব না। জনকে থামানোর জন্য, যাতে সে নিজের সবকিছু ঝুঁকিতে না ফেলে, লারা কাঁদতে কাঁদতে স্বীকার করে যে এই ঘটনার জন্য সেই দায়ী। সে চায় জন যেন তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করে, কিন্তু জন তার কথা বিশ্বাস করে না। সে আবার লারার সাথে দেখা করতে যায়, এবার আরো শক্ত মনোবল নিয়ে। সে বলে, হাল ছেড়ো না, আমি তোমাকে এখান থেকে বের করে আনবই। এখন জনের সবচেয়ে জরুরি দরকার ছিল টাকা। রাত নামার সাথে সাথেই সে আবার সেই বিপজ্জনক এলাকায় ফিরে যায়। সেখানে সে এক ডিলারকে অনুসরণ করে তার বসের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সুযোগ পেতেই সে ডিলারটিকে ধরে জোর করে ভেতরে ঢুকে পড়ে। সংঘর্ষের সময় বাড়ির কুকুরটি জনের পায়ে কামড় দেয়, তবুও জন তার ডিভাইস তাক করে তাদের ভয় দেখায় এবং বলে, অ্যালেক্স, কুকুরটাকে এখনই রুমে লক করো। জন টাকা দাবি করলে ভয়ে অ্যালেক্স তার কাছে থাকা সব টাকা দিয়ে দেয়। এরপর ঠান্ডা হাসি দিয়ে বলে, তোমার কাউকে মারার সাহস নেই, কুকুরটাকেও তুমি কিছু করতে পারোনি। এর জবাবে জন মেঝেতে হুইস্কি ঢেলে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চারপাশে ভয় আর উত্তেজনায় ভরে ওঠে। অ্যালেক্স আতঙ্কিত হয়ে বলে, এই বাড়িতে একটি বাচ্চা আছে। সে দৌড়ে উপরে যায় বাচ্চাকে বাঁচাতে, কিন্তু জন ও ডিলারটিকে ঢাল হিসেবে ব্যবহার করে তার পিছনে যায়। আসলে জনের সন্দেহ ঠিকই ছিল। অ্যালেক্স উপরে গিয়েছিল একটি অস্ত্র আনতে। হঠাৎ করে অ্যালেক্স জনের দিকে গুলি চালায়, কিন্তু গুলিটা গিয়ে লাগে সেই ডিলারের গায়ে। অ্যালেক্স আবার লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার আগেই জন গুলি চালায় এবং তাকে শেষ করে দেয়। এরপর জন পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে একটি ব্যাগ খুঁজে পায়, যা ভর্তি ছিল নগদ টাকায়। বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে ডিলারটি এখনো বেঁচে আছে। সে মাটিতে পড়ে কষ্টে ছটফট করছে আর সাহায্যের জন্য অনুরোধ করছে। ঠিক এখান থেকেই গল্পটা শুরু হয়েছিল, যখন জন গাড়িতে সেই গুরুতর আহত ডিলারটিকে নিয়ে যাচ্ছিল। পথে তার গাড়ির টেইল লাইট ভেঙে যায়
জন ভেবেছিল তাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু কিছু করার আগেই ডিলারটি গাড়ির ভেতরেই মারা যায়। শেষমেশ জন তার মৃতদেহটি একটি বাস স্টপে ফেলে রেখে আসে। এরপর নিজের পরিকল্পনা অনুযায়ী সে একটি পার্কিং লটে যায় এবং সেখানে বেড়া কাটা শুরু করে। এদিকে অ্যালেক্সের বাড়িতে পুরো আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা মাটিতে রক্তের দাগ এবং ভাঙা টেইল লাইট খুঁজে পায়, যা গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। সব কাজ শেষ করে জন সেই রাতটা কাটাতে যায় তার বাবা মায়ের বাড়িতে। তার বাবা যখন জনের ব্যাগটা হাতে নেয়, তখন ভেতরে থাকা প্লেনের টিকিট তার চোখে পড়ে। সেই মুহূর্তেই সে বুঝে যায় জন কি করতে যাচ্ছে। পরের দিন সকালে বের হওয়ার আগে জন তার ছেলে লুককে বলে দাদা দাদিকে ভালো করে জড়িয়ে ধরতে, কারণ সে জানতো এটাই হয়তো তাদের শেষ দেখা। শেষ মুহূর্তে জনের বাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, ভারী মন নিয়ে বিদায় জানায়। অবশেষে সেই দিন চলে আসে। জন প্রস্তুত তার জীবনের সবচেয়ে বড় প্ল্যান বাস্তবায়ন করার জন্য। সে তার সব জিনিসপত্র গুছিয়ে নেয় এবং দেয়ালে লাগানো সব ম্যাপ আর কাগজ ছিঁড়ে ফেলে। সেগুলো দুইটা আলাদা গার্বেজ ব্যাগে ভরে রাখে। এরপর জন পৌঁছে যায় মেডিকেল সেন্টারে। এক মুহূর্ত দেরি না করে ফোন লাইন কেটে দেয়। তারপর চুপিসারে একটি ভ্যানে ঢুকে লারার রক্তের স্যাম্পল বদলে দেয়। আসল রিপোর্টের জায়গায় এখন বসানো হয়েছে তার বানানো ভুয়া রিপোর্ট। এরপর জন তার ছেলে লুককে কেরির জন্মদিনের পার্টিতে রেখে আসে। বের হওয়ার আগে সে কেরির মাকে বলে যদি আমার আসতে একটু দেরি হয়ে যায়। লুকের পকেটে তার দাদা দাদির নাম্বার আছে। এদিকে হাসপাতালের ডাক্তাররা যখন রক্তের রিপোর্ট দেখলো, তারা বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। তারা ল্যাবে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন লাইন ইতিমধ্যেই কাটা। আর দেরি না করে তারা রিপোর্টের ভিত্তিতে লারাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নেয়। অন্যদিকে পুলিশ ভাঙ্গা টেল লাইট দিকে গাড়ির মডেল শনাক্ত করে ফেলে। তদন্ত এগাতে থাকলে সব প্রমাণ ধীরে ধীরে জনের দিকেই ইঙ্গিত করতে থাকে। পুলিশ যখন জনের বাড়িতে পৌঁছে, তারা দেয়ালে লাগানো তার পুরো প্ল্যান দেখতে পায়। এদিকে ডিটেকটিভরা খবর পায় লারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সন্দেহ আরো বেড়ে যায় আর তারা দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই জন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। ডাক্তারের পোশাক পরে সে সরাসরি লারার রুমে ঢুকে পড়ে। একটি ভয়ঙ্কর ডিভাইস দেখিয়ে সে অফিসারদের হুমকি দেয় এবং লারার হাত করা খুলতে বাধ্য করে। এরপর সে অফিসারদের চেয়ারে বেঁধে ফেলে, কিন্তু হঠাৎ লারা জনের সাথে পালাতে অস্বীকার করে। এতে জন প্রচন্ড রেগে যায়। সে চিৎকার করে বলে তাহলে তোমার ছেলেকে ফোন করো, বলো তোমার বাবা মা কেউই নিরাপদে ফিরবে না। এই কথা শুনে লারা বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। সে বুঝতে পারে যদি সে না পালায় তাহলে জন সত্যি সত্যিই কারো ক্ষতি করে ফেলতে পারে। অবশেষে সে দ্রুত জনের দেওয়া কাপড় পরে নেয়, কিন্তু ঠিক তখনই একজন নার্স তাদের দেখে ফেলে। তারা দ্রুত লিফটে ঢুকে পড়ে। নার্স চিৎকার করে সিকিউরিটিকে খবর দেয়। এদিকে জন আর লারা তাড়াতাড়ি তাদের সাদা কোট খুলে ফেলে এবং সরাসরি লবির দিকে যেতে থাকে, কিন্তু সেখানে ডিটেকটিভরা ইতিমধ্যেই অপেক্ষা করছিল। তাদের দেখে জন দ্রুত অন্য একটি ফ্লোরের বাটন চেপে দেয়। ডিটেকটিভটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তাদের ধাওয়া করতে থাকে। লিফটের দরজা খোলার সাথে সাথেই জন চতুরতার সাথে তাদের কোট সিঁড়ির কাছে ফেলে দেয় এবং আবার লিফটে উঠে পড়ে। ডিটেকটিভরা সেই কোট দেখে ধরে নেয় জন আর লারা সিঁড়ি দিয়ে নিচে নেমে পার্কিং লটে গেছে। তারা দ্রুত সেদিকে দৌড়ে যায়, কিন্তু আসল সত্য ছিল জন আর লারা আবার লবিতে ফিরে এসেছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা মেইন গেট দিয়ে বেরিয়ে যায়। রাস্তা পার হয়ে জন তার জ্যাকেট পরে নেয় এবং বেসবল ফ্যানের ভিড়ের মধ্যে নিজেদের লুকিয়ে ফেলে। ভিড়টা স্টেশনের দিকে এগোচ্ছিল আর সেই ভিড়ের মাঝেই চুপচাপ ট্রেনে উঠে পড়ে জন আর লারা। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জন জানতো পরের স্টেশনেই পুলিশ অপেক্ষা করবে। হঠাৎ করেই সে ট্রেনের এমার্জেন্সি ব্রেক টেনে ধরে। ট্রেন থামার সাথে সাথেই দুজন লাফিয়ে নিচে নেমে পড়ে। চারপাশে তাকিয়ে তারা বুঝতে পারে তারা সেই একই পার্কিং লটের সামনে এসে পড়েছে, যেখানে কয়েকদিন আগে জন এসেছিল। বেড়ার সেই কাটা অংশটা এখন তাদের কাজে লাগে। ওই পথ দিয়েই তারা ভেতরে ঢোকে। সেখানে আগে থেকেই রাখা ছিল জনের গাড়ি। এক মুহূর্ত দেরি না করে জন গাড়িটা ফুল স্পিডে চালাতে শুরু করে। কোনো মতে তারা প্রথম ব্রিজটা পার হয়ে যায় ঠিক সময়ের মধ্যে। পরবর্তী ধাপ তাদের ছেলে লুককে নিয়ে আসা। কিন্তু এখানেই জন একটি ছোট্ট ভুল করে। কেরির বাড়িতে পৌঁছে সে জানতে পারে পার্টি এখনো শেষ হয়নি। এদিকে পুলিশ জনের এলাকায় তল্লাশি চালিয়ে গার্বেজ ব্যাগের ভেতর পুরো প্ল্যান খুঁজে পায়। জন দ্রুত জের দিকে রওনা দেয়, কিন্তু শেষ মুহূর্তে সে রুট পরিবর্তন করে।
সে লারাকে বলে, আর দেরি করলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, আমরা লুকের কাছে পৌঁছাতে পারবো না। তারপর ধীরে বলে, হয়তো আমাদের ওকে এখানেই রেখে যেতে হবে, তার দাদা দাদি ওর যত্ন নেবে। এই কথা শুনে লারা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কোনোভাবেই তার ছেলেকে যেতে রাজি নয়। হঠাৎ করেই সে গাড়ির দরজা খুলে মাথা বাহিরে বের করে দেয়। ঠিক তখনই সামনে থেকে একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল একটি ভয়ঙ্কর সংঘর্ষ, কিন্তু শেষ মুহূর্তে জন গাড়ি ঘুরিয়ে নেয়। অল্পের জন্য তারা বেঁচে যায়। জন গাড়ি থামিয়ে দেয় এবং বলে, লারা ঠিকই বলেছে, সেও তার ছেলেকে ছাড়া জীবন কল্পনা করতে পারে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় ফিরে যাওয়ার। দুজন সোজা স্টেশনে যায় এবং লুককে নিয়ে আসে। এখন তাদের লক্ষ্য একটাই, চেক পয়েন্ট পার হওয়া। ঠিক তখনই জনের মাথায় আরেকটি অসাধারণ আইডিয়া আসে। সে স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দম্পতিকে লিফট অফার করে। বৃদ্ধ দম্পতিও রাজি হয়। এবার গাড়িতে হয়ে যায় তারা চারজন। চেক পয়েন্টে পুলিশ খুঁজছিল একটি তরুণ দম্পতি ও তার সন্তানকে, কিন্তু জনের গাড়িতে ছিল আরো দুইজন বৃদ্ধ। তাই কারো মনে কোনো সন্দেহ জাগেনি। গার্ডরা শুধু একবার তাকিয়ে কোনো চেক ছাড়াই তাদেরকে যেতে দেয়। জন গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু দূর গিয়ে সে নিরাপদে বৃদ্ধ দম্পতিকে নামিয়ে দেয়। এরপর সে সোজা গাড়ি চালিয়ে কানাডার এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এদিকে টিভি চ্যানেলগুলোতে লারা আর জনের ছবি ফিউজিটিভ হিসেবে প্রচার করার প্রস্তুতি চলছিল, কিন্তু ভাগ্য যেন এখনো জনের পক্ষেই ছিল। তাদের পাসপোর্ট ইতিমধ্যেই ভেরিফাই হয়ে গিয়েছিল, আর ঠিক সে সময়েই সিকিউরিটি গার্ডের শিফট পরিবর্তন হয়ে যায়। নতুন গার্ডের কোনো ধারণাই ছিল না জন আর লারা ইতিমধ্যেই সেখান দিয়ে পার হয়ে গেছে। এদিকে জনের বাড়িতে পুলিশ গার্বেজ ব্যাগে পাওয়া কাগজপত্র ঘাঁটতে গিয়ে একটি হাইতির ছবি খুঁজে পায়। এরপর যা হলো, তারা সাথে সাথে হাইতির সব ফ্লাইট বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু আসল টুইস্টটা ছিল এখানেই। এটাই ছিল জনের আসল কৌশল। কিছুক্ষণ পর ডিটেকটিভ কুইনান বুঝতে পারে সে আসলে পুরো প্ল্যানের অর্ধেকটাই ধরতে পেরেছে। বাকি অর্ধেক জন ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিল পুলিশকে ভুল পথে চালানোর জন্য। হাইতের ক্লু ছিল শুধু একটু ডাইভারশন, যাতে পুলিশ সেখানে ব্যস্ত থাকে আর সেই সুযোগে লারা তাদের ছেলেকে নিয়ে নিরাপদে পালাতে পারে। আর ঠিক সেটাই ঘটে। পুলিশ হাইতিতে খোঁজ চালিয়ে যেতে থাকে, আর সেই সময় জন, লারা আর তাদের ছেলে চুপচাপ একটি ফ্লাইটে উঠে বসে, গন্তব্য ভেনিজুয়েলা। কয়েকদিন পর আমরা দেখি তারা তিনজন একটি নতুন শহরে নতুনভাবে জীবন শুরু করছে। না কোনো পুলিশি চাপ, না কোনো ভয়, শুধু শান্তি আর ভালোবাসা। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তুমি কি জনের মতো করে কারো জন্য এতদূর যেতে পারবে?